নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল S2S মিডিয়া। আজ নবনির্বাচিত পশ্চিমবঙ্গের নবনির্বাচিত রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক হয়ে গেল মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, এবং তার সঙ্গে গত 9 তারিখ আরও 5 জন যে ক্যাবিনেট মন্ত্রী শপথ নিয়েছিলেন তাদেরকে নিয়ে বৈঠকের পর, একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর উনি আজকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সেই বৈঠক শেষে উনি সেই প্রেস রিলিজ করে সেই সমস্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের চ্যানেলে পেয়ে গেছি সঞ্জয় চক্রবর্তী মহাশয়কে। ওনাকে নিয়ে আজকে আমরা কিছু এই বিষয়ে আলোকপাত করতে চাই। নমস্কার সঞ্জয় বাবু। নমস্কার। নমস্কার। আজকের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আপনার কাছে আমরা কিছু জানতে চাই, তার কিছু আলোচনা, তার সুফল বা তার এত তাড়াতাড়ি উনি যে সিদ্ধান্তগুলো নিলেন এবং উনি বা ওনার দল যেটা ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে অনেক কটাই প্রথম দিনেই বাস্তবায়িত হয়েছে ওনার ইয়েতে আমরা জানতে পারলাম বৈঠকের পর। সেটা নিয়ে আপনি যদি কিছু জানান আমাদের দর্শকদের। আজকের যে প্রথমেই S2S মিডিয়ার সকল দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাই। এরপরে যেটা আপনি বলছিলেন সেই বিষয়ে আসি। প্রথমেই যে আজকে ক্যাবিনেটের যে বৈঠক হলো, অর্থাৎ 5 ক্যাবিনেট মিনিস্টার এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর প্রতিনিধিত্বে, এবং প্রথম ক্যাবিনেট যেটা বসা হয়েছিল এবং বসার পরেই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা যে বিষয়গুলো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, তার প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে আটকে থাকা, প্রায় 15 বছর ধরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারকে বারবার জানিয়েছিলেন চিঠি দিয়ে যে সীমান্তের যে বেড়া সেটা দ্রুত কার্যকর করতে হবে এবং এর জন্য জমি দরকার, প্রয়োজনীয় জমি। ঠিক, কিন্তু 15 বছর হয়ে যাওয়ার পরেও সেই জমি জোটেনি, সেই জমি জট কাটিয়ে উঠতে পারেনি আগেকার সরকার, এবং বারবার বৈঠক হওয়া সত্ত্বেও বৈঠক ব্যর্থ হয়েছে। ফলে সীমান্তের বেড়া সমস্যা থেকেই গেছে। বেশ কিছু জায়গায় কার্যত মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল বাংলাদেশ এবং ভারত বর্ডার। ফলে আন্তর্জাতিক সীমানা যে কোনো দেশের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়কে প্রথমে আমরা সবাই ভাবছি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে, তৃণমূল সরকারের পতন হয়েছে, কিন্তু বিষয়টা এইভাবে ছেড়ে দিলেই হবে না। কারণ আমরা সবাই জানি যে যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হলো এবং তার পরিবর্তে ওখানকার যে বিভিন্ন যে উগ্রবাদী মানসিকতার যে লোকজন আছে তারা ভারত বিদ্বেষী যে সমস্ত মানসিকতা মনোভাব সেগুলো আমরা বিভিন্ন সময় ওখান থেকে পাস করতে দেখেছি, এমনকি চিকেন নেক কেটে দেওয়া ইত্যাদি বিভিন্ন অনেক হুমকিমূলক কথাবার্তা আমরা শুনেছি। এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু যে কোনো দেশের প্রথম দায়িত্ব হচ্ছে তার আন্তর্জাতিক সীমারেখাকে স্পষ্ট করা, সুরক্ষিত করা। এইটার জন্যই কিন্তু যাবতীয় পরিবর্তন বলে আমার এই ছোট মাথায় মনে হচ্ছে। কারণ পাশের বাংলাদেশ যখন আমাদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ছিল তখন একটা জায়গা, আর আজ বন্ধুত্বপূর্ণ জায়গাটা নষ্ট হয়েছে। সহাবস্থান থাকলেও কিন্তু নষ্টের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা দাঁড়িয়ে বিজেপি গভর্নমেন্ট ঠিক করে যে সীমারেখাকে সুরক্ষিত করতে হবে এবং পশ্চিমবঙ্গটাকে জেতা দরকার। তার জন্যই কিন্তু যাবতীয় পরিকল্পনা বলে আমার মনে হয়, এবং সেই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা পরিকল্পনা মাফিক কাজ হয়েছে। নির্বাচনে বিজেপির জয় এবং 207টি সিটে বিজেপি এখানে সরকার গঠন করেছে। তার আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক হলো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যে ক্যাবিনেট বৈঠক করেছে তার প্রথম যে গুরুত্বপূর্ণ 5-6টি সিদ্ধান্ত আছে, তার প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে বিএসএফের জন্য 600 একর জায়গা নির্ধারণ করে 600 একর জায়গা দিয়ে দেওয়ার জন্য 45 দিন টাইম দিয়েছে জমি দপ্তরকে। জমি দপ্তরকে ইতিমধ্যে নোটিফিকেশন পাঠানো হয়ে গেছে এবং বিএসএফের অর্থাৎ সীমান্ত এলাকায় যে জমি দরকার প্রথম ফেজে যে 45 দিনের মধ্যে সেই জমি অর্থাৎ 600 একর জমি হস্তান্তর করতে হবে, তার নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই চলে গেছে। মানে প্রাথমিক কাজটা উনি প্রথম দিনেই সেরে ফেললেন। জমিটা না পাওয়া গেলে তো সুরক্ষা পাওয়া যাবে না। যতবারই এখানে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসছেন এবং বৈঠকে বারবার বিভিন্ন যে মিটিংগুলো করেছেন সেখানে কিন্তু জনগণের কাছে তিনি বারবার এই সুরক্ষার কথাটা জরুরি ভিত্তিতে কার্যকর করার কথা বলেছেন, এবং সেই বিষয়টাকে সামনে রেখে কিন্তু প্রথমেই যে সিদ্ধান্ত হলো ক্যাবিনেটে তার প্রথম হলো যে আন্তর্জাতিক সীমারেখাকে সুরক্ষিত করা, এবং তার জন্য বিএসএফের যে বেড়া দিতে হবে তারা কাটার যে বেড়া তার জন্য 600 একর জায়গা নির্ধারিত করে 45 দিনের মধ্যে এই সংক্রান্ত কাগজ বিএসএফ কে হস্তান্তর করতে হবে। মানে দ্রুত এই কাজটা এগিয়ে যাবে। দ্রুত অর্থাৎ
মন্ত্রিসভা 9 তারিখে শপথ গ্রহণ হলো মুখ্যমন্ত্রীর, আর আজকে হচ্ছে 11 তারিখ। তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা হচ্ছে বিএসএফ কে জমি হস্তান্তর করে দেওয়ার জন্য নির্দেশ। দ্বিতীয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তিনি তারপরে জানালেন যে সমস্ত এক্সিস্টিং প্রকল্পগুলো চালু আছে সেগুলো এখনই কোনো বন্ধ হচ্ছে না। এছাড়াও তিনি আরো জানালেন যে পূর্বতন সরকারের, রাজ্য সরকারের যে প্রকল্পগুলো চালু আছে সেগুলোকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করা হবে, কিন্তু আজ থেকে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এমন কোনো কিছু বলেননি। কিন্তু পাশাপাশি তিনি যেটা বলেছেন আয়ুষ্মান ভারত প্রকল্প এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গবাসীকে যুক্ত করা হবে। বিশ্বকর্মা প্রকল্প, যে কেন্দ্রীয় যে সমস্ত প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা থেকে শুরু করে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষকে যুক্ত করা হবে। কেন যুক্ত করা হবে? তার কারণই হচ্ছে আয়ুষ্মান যে প্রকল্প তাতে 5 লক্ষ টাকা মানুষ ট্রিটমেন্টের জন্য সুবিধা পেয়ে থাকেন ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কোনো স্টেটে গিয়ে সেই সুবিধা তিনি নিতে পারেন এই কার্ডটি থাকলে, কেন্দ্রীয় কার্ড। এই কার্ডটি পূর্বতন সরকার, তৃণমূলের সরকার, তারা কিন্তু ভারতবর্ষের অন্য রাজ্যে চালু থাকলেও পশ্চিমবঙ্গে চালু করতে দেননি। তার পরিবর্তে স্বাস্থ্যসাথী 25,000 টাকার একটি প্রকল্পের কার্ড, যেটা 1 লাখ বা 2 লাখ বলা হলেও 25,000-এর ওপরেই যখন তার পরিষেবার অর্থ বেড়ে যেত তখনই কিন্তু কোনো এক বিভিন্ন অজানা কারণে নার্সিংহোমগুলো কিন্তু পরিষেবা বন্ধ করে দিত, এবং সেটা পশ্চিমবাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটা বাইরে কোনো রাজ্যে তার ভ্যালিডিটি ছিল না। ফলে এরকম একটা মানুষ, সাধারণ মানুষ, তাদের তো খাদ্য, বস্ত্র, বাসস্থান আর স্বাস্থ্য এগুলোই হচ্ছে প্রাথমিক চাহিদা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 5 লক্ষ টাকার একটা যে গ্যারেন্টি, সেটা কিন্তু খুবই জরুরি এবং যে কোনো গরিব মানুষের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্বাস্থ্য ব্যবস্থায় আমাদেরকে সর্বশান্ত হতে হয়। একটা মানুষ যখন আমরা অসুস্থ তখন কিন্তু আমার পরিবার ভাবে না যে আমার এই ঘটিটা বাটিটা সব চলে যাবে, তখন কিন্তু তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। এবং এটা আরেকটা সুফল হবে মনে হয়, মানে পাওয়া যাবে, যেটা সর্বভারতীয় ক্ষেত্রে যে কোনো বড় জায়গাতে চিকিৎসা করাতে পারবে মানুষ। এটা তো জরুরি, কারণ হচ্ছে ধরুন আমরা পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে, আমি হায়দ্রাবাদে যেতে চাই, আমি ব্যাঙ্গালোরে যেতে চাই, যে কোনো জায়গায় যেতে চাই, ভালো অন্য রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করাতে চাই, আমার কাছে একটা কার্ড আছে, আমি 5 লক্ষ টাকা সুবিধা পাবো। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু এই ধরনের একটা কার্ড এবং এই ধরনের একটা গ্যারেন্টি, যেটা কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে দিচ্ছে, অন্য রাজ্যে চালু আছে, আমাদের রাজ্যে চালু ছিল না। বিজেপি সরকার আসার পরেই কেন্দ্রীয় যে প্রকল্প, অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা এবং অন্যদিকে যেটা আমি বলছিলাম আয়ুষ্মান ভারত প্রকল্প, এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে কিন্তু আজ থেকেই কার্যকর হতে শুরু। মানে যেটা আমরা এতদিন শুনে আসছিলাম যে ডবল ইঞ্জিন সরকার হলে এই প্রকল্পগুলোর থেকে মানুষ উপকৃত হবে, আজকে সেই সুফলের শুরুটা হলো বলা যেতে পারে। একদম। এবং তিনি নির্দেশ দিলেন আজ থেকেই পশ্চিমবঙ্গে এই সমস্ত কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে, যেগুলোর সুবিধা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ পায়নি, আজ থেকে তার প্রকল্পের সুবিধা পেতে শুরু করবে। ফলে আজ থেকে চালু হয়ে গেল, কার্যকর হতে শুরু করলো। অন্যদিকে যেটা বিষয় হচ্ছে যে যেটা জানানোর বিষয় যে ভারতীয় ন্যায় সংহিতা, এই ন্যায় সংহিতা অনুযায়ী পশ্চিমবঙ্গে কিন্তু চলছিল না, তার পরিবর্তে সিআরপিসি, আরপিসি এই অনুযায়ী হতো। আজ থেকে পশ্চিমবঙ্গে ন্যায় সংহিতার অনুযায়ী কাজ হবে, আইন ব্যবস্থা চলবে, সেটাও তিনি জানিয়েছেন। অন্যদিকে আর একটা বিষয় যে বিজেপি এই সরকার আসতে গিয়ে প্রায় 321 জন মতো মারা গেছেন। এই 321 জন কর্মী, বিজেপি কর্মী সমর্থক যারা মারা গেছেন, তাদের পরিবারের যাবতীয় দায় দায়িত্ব, মানে যারা রাজনৈতিক হিংসার বলি হয়েছে, হিংসার শিকার, বিভিন্ন সময় 21-এর পরে রাজনৈতিক বলি হয়েছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু আজ থেকে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলো, তারা কিন্তু তার যাবতীয় দায়ভার বিজেপি সরকার আজ থেকে নিল। তার ঘোষণা ক্যাবিনেট মিনিস্ট্রিতে প্রথম যে বৈঠক হয় তাতে সিদ্ধান্ত হয়েছে, সেটাও আমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রেস মারফত এবং শুভেন্দু অধিকারী, আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি যে প্রথম যে সাংবাদিক বৈঠক করেছেন এই মিটিংয়ের পরে, তাতে কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন তাদের যাবতীয় দায়ভার, অর্থাৎ এই 321 জন যে বিজেপি কর্মী, তারা যারা মারা গেছেন, তার পরিবারের লোকজন বা পরিবার, তারাই কিন্তু যাবতীয় সুবিধা কিন্তু এই সরকার বহন করবে। অর্থাৎ 3টে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম থেকে যেটা হচ্ছে, 1 হচ্ছে বিএসএফ এর জন্য জমি, 2 হচ্ছে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেগুলো ভারতবর্ষে অন্য রাজ্যে চালু হলে পশ্চিমবঙ্গে ছিল না, ফলে এই রাজ্যে নতুন করে চালু করার আজ থেকে কার্যকরী হতে চলেছে। অন্যদিকে যে বিজেপি কর্মী সমর্থকরা মারা গেছেন এই তৃণমূল সরকারের আমলে বিভিন্ন কারণে হিংসার শিকার 321 জন, তাদের যাবতীয় দায়ভার এই বিজেপি সরকার বহন করবে। ফলে 3টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যে আগে কি হতো, ধরুন
যে বিভিন্ন রাজ্যে যে ট্রেনিংগুলো চালু আছে, আমাদের পশ্চিমবঙ্গে যারা WBCS অফিসার আছে, পুলিশে হোক বা সিভিলে হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসেস, তাতে কিন্তু একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, সেন্ট্রালি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে বেটার সার্ভিসের জন্য। তো আমাদের রাজ্যের পুলিশকে অন্য রাজ্যে এই ট্রেনিং গ্রহণ করতে এতদিন পর্যন্ত কোনো এক অজানা কারণে ছাড় ছিল না বা যাওয়ারতে নিষেধাজ্ঞা ছিল। আজ থেকে শুভেন্দু অধিকারী ক্যাবিনেট প্রথম যে বৈঠক হয়, তারপরে সিদ্ধান্ত হয় যে এই লিয়াজো, অর্থাৎ অন্য স্টেটে গিয়ে মিটিং করা, আরও নিজেকে এনরিচ করা, আরও ভালো সার্ভিসের জন্য নিজেকে তৈরি করার জন্য এই যে যেগুলো চালু আছে সেইগুলো কিন্তু গ্রহণ করার সমস্ত বিষয় কিন্তু আজ থেকে খুলে দেওয়া হলো। অর্থাৎ এখানকার পুলিশ অফিসার, এখানকার WBCS অফিসার অন্য রাজ্যে গিয়ে ট্রেনিং নিতে পারবেন এবং নিজেদের সার্ভিস অর্থাৎ মানুষের পরিষেবা দেওয়ার জন্য যা যা দরকার তার প্রয়োজনীয় ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করা হবে। এইমাত্র একটা খবর আমরা জানতে পারলাম যে বিভিন্ন যে 5 জন ক্যাবিনেট মন্ত্রী আগের দিন শপথ নিয়েছিলেন তাদের দপ্তর বন্টন করা হয়েছে। তো সেই বিষয়ে যদি আমরা কিছু দর্শকদেরকে জানাতে চাই। যে খবর ইতিমধ্যে উঠে আসছে, সবেমাত্র যে তাদের যে দপ্তরগুলো বন্টন করা হয়েছে, অগ্নিমিত্রা পাল নারী সুরক্ষা, শিশু কল্যাণ ও পুর বিষয়ক তার দপ্তর দেওয়া হয়েছে, পুর বিষয়ক। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন, সঙ্গে হচ্ছে যুব কল্যাণ। অন্যদিকে ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন তিনি দেখবেন, ঠিক। এবং দিলীপ ঘোষের দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ। অন্যদিকে অশোক কীর্তনিয়া, তাকে দেওয়া হয়েছে খাদ্য ও সরবরাহ। অর্থাৎ 5 জন যে মন্ত্রী সেদিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, তার যে পদ বা দপ্তর যেটা বন্টন হতে বাকি ছিল সেটা কিছুক্ষণ আগেই জানা গেল। অগ্নিমিত্রা পাল নারী সুরক্ষা, শিশু কল্যাণ ও পুর বিষয়ক দপ্তর তিনি দেখবেন। নিশীথ প্রামাণিক দেখবেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং যুব কল্যাণ। ক্ষুদিরাম টুডু দেখবেন আদিবাসী উন্নয়ন। অন্যদিকে দিলীপ ঘোষ পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ, এবং অশোক কীর্তনিয়া খাদ্য সরবরাহ দপ্তর। অর্থাৎ 5 জন যে মন্ত্রী যেদিন আমাদের 9 তারিখে যে শপথ গ্রহণ হয় সেখান থেকে তাদেরকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তারা শপথ নিয়েছিলেন। আজকে কিছুক্ষণ আগে তাদের দপ্তর বন্টন করা হয়েছিল। অর্থাৎ আজকে যেটা আপনারা বলছিলাম, অনেকগুলো দায়িত্ব গুরুত্বপূর্ণ বিষয় সারাদিন ধরে গুরুত্বপূর্ণ দপ্তরেই আজকে মন্ত্রীদের দপ্তর সকাল থেকে একদিকে যেমন গুরুত্বপূর্ণ ক্যাবিনেট প্রথম বৈঠক হয়, ক্যাবিনেট বৈঠকের পরেই সাংবাদিকদের সম্মেলন করে শুভেন্দু অধিকারী তারা কি পরিকল্পনা সেগুলো বা কি সিদ্ধান্ত নেন সেটা জানিয়েছেন। এবং এছাড়াও কিছুক্ষণ আগে যে বিষয়টা আমাদের কাছে উঠে এলো, অর্থাৎ যে 5 জন মন্ত্রী যারা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে সেদিন শপথ নিয়েছিলেন, তারা কিন্তু তাদের যে দপ্তর অর্থাৎ দপ্তর তারা পালনি সদস্য ক্যাবিনেট মিনিস্ট্রি হিসেবে শপথ নিয়েছিলেন, আজকে কিন্তু তাদের দপ্তর বন্টন এই মুহূর্তে হলো। সেই বিষয়টাও আপনাদের কাছে রাখলাম। ঠিক, কাজের দ্রুত গতিতে কাজ এগোবে, স্বাভাবিক। এই দ্রুত তাদের বন্টন হয়ে গেল, বন্টন হওয়ার সঙ্গে তারা তো কাজ নেমে গেছে। এবং তাদের কোন বিষয়টা তারা দায়িত্ব নিয়ে দেখবেন, অর্থাৎ নারী সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার সঙ্গে শিশু কল্যাণ এবং পুর বিষয়ক। পুরো মানে গ্রাম মানে শহরাঞ্চলের উন্নয়ন, যেটা অগ্নিমিত্রা পলকে দেওয়া হয়েছে নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন, এবং তার সঙ্গে দিয়েছে যুব কল্যাণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর এগুলো। এবং ক্ষুদিরাম টুডু একদম আদিবাসী মানুষ, এবং তার এলাকা হচ্ছে রানীবাঁধ অঞ্চল, এবং সেখান থেকে উঠে আসা সাধারণ মানুষ, তাকে দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন। এবং তার সঙ্গে অন্যদিকে দিলীপ ঘোষ একটা গুরুত্বপূর্ণ বিষয়, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ, গুরুত্বপূর্ণ দপ্তর। এবং অশোক কীর্তনিয়া তাকে দেওয়া হয়েছে খাদ্য ও সরবরাহ। ফলে সব মিলিয়ে 5 জন যে ক্যাবিনেট মন্ত্রী তারা দায়িত্ব নিয়ে সেদিন শপথ নিয়েছিলেন, তাদেরকে দপ্তর বন্টন করা হলো, সেই বিষয়টাও আপনাদের সামনে রাখলাম। ঠিক। আর একটা যেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে আজকের ক্যাবিনেটে মিটিংয়ের পরে ধন্যবাদ জানানো হয়েছে। ভয়মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এবং একটাও যেখানে মৃত্যুর ঘটনা ঘটেনি এরকম একটা ভয়হীন পরিবেশে এত সুন্দর একটা নির্বাচন পরিচালনা করবার জন্য নির্বাচন কমিশনকে আজকের ক্যাবিনেট ধন্যবাদ জানিয়েছেন, এবং সাংবাদিক সম্মেলনে সেই ধন্যবাদ বার্তার কথাও তিনি জানিয়েছেন। এবং অন্যদিকে একটা বিষয় হচ্ছে যে জনগণনা, যেটা অন্যান্য রাজ্যে শুরু হয়েছে, নির্বাচন থাকার জন্য আমাদের রাজ্যে শুরু হয়নি, এবং জনগণনার কাজও কিন্তু আমাদের রাজ্যে আজ থেকে শুরু হয়ে যাওয়ার জন্য যাবতীয় বিষয় কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর একটা যেটা যিনি বলছেন যে আমাদের সরকার, অর্থাৎ শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছেন, এতদিন পর্যন্ত সরকারের কনসেপ্ট ছিল আমিত্বে বিশ্বাসী। তিনি বলছেন আমিত্বে আমরা চলবে না, আমাদের সরকার চলবে আমরা কনসেপ্ট, অর্থাৎ সকলে মিলে আমরা, অর্থাৎ এই সরকার বাই দ্য পিপল, ফর দ্য পিপল আর অফ দ্য পিপল, এই ভিত্তিতে চলবে। মানে
একক কোনো সিদ্ধান্ত একক নয়। কোনো সিদ্ধান্ত হবে না। সম্মিলিত সিদ্ধান্ত, সম্মিলিত সিদ্ধান্ত, সকল ক্যাবিনেটের সঙ্গে একটা যৌথ ভাবনার ভিত্তিতে চলবে এবং মানুষের জন্য এই সরকার কাজ করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ঠিক। এবং মানুষের হয়ে করবে এবং একক কোনো সিদ্ধান্ত নয়, সম্মিলিত সিদ্ধান্তে এই সরকার চলবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ঠিক। আর একটা বিষয় দেখলাম যে এই যে মন্ত্রিসভার যে পরবর্তী যে বৈঠক আছে সেখানে যে বিষয়গুলো বলেছেন যে মহার্ঘ ভাতা এবং সপ্তম যে বেতন কমিশন ইত্যাদি বিষয়গুলো এরপরের যে বৈঠক আছে সেখানে আলোচনা হবে। ফলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় উনি বলেছেন যে চাকরি ক্ষেত্রে মানে হ্যাঁ, ঠিক, এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার মানে পূর্বতন যে সরকার ছিল সেই সময়ে রিক্রুটমেন্ট কার্যত হয়নি 15 সালের পর কোনো রিক্রুটমেন্ট হয়নি। আর যেগুলো হয়েছে কোনো না কোনো মামলা, তার জন্য বিভিন্ন ইস্যুতে শিক্ষক নিয়োগ হোক, দুর্নীতি হোক, সেখানে সমস্তগুলো কার্যত কোনো না কোনো একদম জটে আটকে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন সরকার আসার পরে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এই বিভিন্ন জটের কারণ এবং বিভিন্ন তাদের তুগলকি কারবারের জন্য আগের সরকারের ফলে যেহেতু অনেক মানুষই তাদের যে চাকরির পরীক্ষা তারা দিতে পারেননি, সুযোগ হারা হয়েছেন। ফলে নতুন করে এই সরকার আসার পরে 5 বছরে তাদের বয়স সীমা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আরো 5 বছর ধরে তাদের বয়স বেড়ে গেলেও চাকরি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা সমস্ত মানুষ অত্যন্ত খুব ভালোভাবে নিয়েছেন। এবং আমাদের মনে থাকবে যে স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছু যখন নির্বাচনী সভা ছিলেন সেখানে তিনি এগুলো বলেছেন। তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ যে 5 বছরের ছাড় দেওয়া হবে যারা যুবক বা যুবতী আছে তারা পরীক্ষা, যারা লাস্ট 5-7 বছর কোনো পরীক্ষাই দিতে পারেনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এই সুযোগ তারা পাচ্ছে, এটা একটা বড় সিদ্ধান্ত। ফলে সব মিলিয়ে গুরুত্বপূর্ণ অনেক কটা আলোচনা হয়েছে। আরেকটা সিদ্ধান্ত উনি নিয়েছেন 60 ঊর্ধ্ব যারা রিক্রুট করেছিলেন আগের সরকার, হ্যাঁ তাদেরকে নিয়ে 60 ঊর্ধ্ব যে সমস্ত ওএসডি বা আমলা চেয়ারম্যান বিভিন্ন পর্ষদের চেয়ারম্যান হয়ে বসেছিলেন প্রায় 1000-এর কাছাকাছি ওএসডি, তাদেরকে আজকে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মানুষগুলো দ্বারা খুব বেশি কাজ হতে পারে বলে এই সরকার মনে করে না। ফলে এদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া ভালো এবং সেই আর্থিক অপব্যয় বলে মনে করছেন। ফলে নতুন করে সেই টাকাতে অন্য কিছু করা যায় কিনা সেটা দেখা হবে। কিন্তু আপাতত এই ওএসডিদের প্রায় 900-এরও বেশি ওএসডিদের কিন্তু অফিসার অন স্পেশাল ডিউটি যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বসিয়ে রেখেছিলেন তাদেরকে আজকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই জায়গায় অনেক বেকার ছেলে সংস্থান হতে পারে না, এখন বিষয় তা নয়। বিষয় হচ্ছে যে এদের জরুরি আছে কিনা। বিষয় হচ্ছে যে আমি কিছু লোককে শুধুমাত্র আমার ভালো লাগার কারণে তাকে আগে আমাকে পরিষেবা ভালো দিয়েছে বলে বসিয়ে রেখে দিলাম, সেরকম নয় তো। ফলে আর্থিক অপব্যয় হচ্ছিল। এই দাঁড়িয়ে এই সরকারের কতটা কাজে লাগবে জানি না, এই কারণে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে এদেরকে এদেরকে আর নতুন করে পুনর্বহাল রাখার কোনো দরকার নেই। ফলে এই ওএসডিদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আজকের ডিসিশন। মানে প্রথম ক্যাবিনেট সভায় যে ডিসিশনগুলো মোটামুটি 5 থেকে 6টা যে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো হলো সেগুলো তো মানে বিজেপি ভোটের আগেই এগুলোর প্রতিশ্রুতি ছিল এবং এটা খুব দ্রুত কার্যকর করলো। এতে কি আপনার মনে হয় যে মানুষের আরো বেশি আস্থা বেড়ে যাবে বিজেপির প্রতি? এটাই তো দরকার। সরকার হবে চটজলদি সিদ্ধান্ত হবে, সিদ্ধান্তের জন্য দীর্ঘসূত্রিতার কি দরকার? মানে শুধু জিতে আসা নয়, জিতে আসার পর মানুষের একটা সমর্থন থাকা দরকার। তাতে আমার মনে হয় সরকারি কাজের আরো গতি বৃদ্ধি পাবে। আমরা ইলেকশনে অনেক প্রতিশ্রুতি দিই, নির্বাচনী সবাই যখন থাকি, নির্বাচনে জিতে যাওয়ার পরে অনেক সময় আমরা সেগুলো ভুলে যাই। কিন্তু এই সরকারকে দেখলাম নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছেন লিখিত আকারে বা বিভিন্ন সভাতে, তার প্রথম ক্যাবিনেট বৈঠকেই 5-6টা কার্যকর করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল এবং তার জন্য সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেল। তো স্বাভাবিকভাবেই এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা আছে, তাই মানুষ বিজেপিকে নিয়ে এসছে এবং বিজেপি সরকার আগামী দিনে মানুষের সেই প্রত্যাশা পূরণ করবে বলে সবাই মনে করে। আমাদেরও দেখতে হবে যে এই প্রত্যাশাগুলো ঠিকঠাক পূরণ করতে পারছে কিনা এবং যে প্রতিশ্রুতি নির্বাচনী সভাতে দেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছিল, সেইগুলো বিজেপি কতটা রাখছে। কারণ সময় তো কথা বলবে এবং তার থেকে ভালো দিক হচ্ছে যে সরকার আসার সঙ্গে সঙ্গে এই সমস্ত সিদ্ধান্তগুলো কার্যকরবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হলো। প্রথম দিনেই এই সরকার ছক্কা হাঁকিয়েছে এটা বলা যেতে পারে। এবং তারপরে যেটা এখন এই মুহূর্তে যেটা আমরা শুনতে পেলাম, এই মুহূর্তে সমস্ত রাজ্যের এসপি, পুলিশ আধিকারিক তাদেরকে নিয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সবার থেকে বৈঠক চলছে এবং তার সঙ্গে এমএলএরাও রয়েছে, সমস্ত যে বিধায়ক যারা তারাও রয়েছেন। সব মিলিয়ে সারাদিনই আজকে নবনির্বাচিত সরকার এবং তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্যাবিনেটের বৈঠকের পাশাপাশি সমস্ত রাজ্যের যে আমলা রয়েছেন, বিশেষ করে WBCS, IS এবং SP, তাদেরকে সঙ্গে বৈঠকও চলছে, দফায় বৈঠক চলছে এবং পশ্চিমবঙ্গের আগামী যে উন্নয়নের রূপরেখা সেটা যেমন ঠিক করা এবং তার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা। কারণ ইতিমধ্যে আমরা সরকার
গঠন হওয়ার কিছুদিনের মাঝে, সরকার গঠন হওয়ার আগে কয়েকটা হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে, সেটা কে বা কারা করেছে সে তো তদন্তে উঠে আসবে, কিন্তু ঘটনা ঘটেছে। বিজেপির বিভিন্ন বিধায়কদেরকে গিয়ে আমরা ঘটনাস্থলে তাদেরকে এগুলো থামাতেও দেখেছি। ফলে সব মিলিয়ে এখন মানুষের প্রচুর প্রত্যাশা বিজেপি সরকারের প্রতি, যে সরকার নতুন এসছে এবং তার সঙ্গে মিষ্টি বিতরণ যেমন চলছে বিভিন্ন জায়গায়, আনন্দের একটা বাতাবরণ রয়েছে এবং সরকার এই কড়া সিদ্ধান্ত নিচ্ছে, যেটা দেখে অবশ্যই তো ভালো লাগছে। ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।